স্বাগত নিউজ 24 দিনের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থী। ভারত থেকে ভ্যাকসিন আমদানিতে তৈরি হওয়া নতুন জটিলতা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানালেন, আলোচনা চলছে এবং তিনি এখনো আশাবাদী। তবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, এখন এর চেয়ে বেশি তিনি কিছু জানেন না। তবে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সিরামের এই সিদ্ধান্তের ফলে সরকারি পর্যায়ে হওয়া চুক্তির ওপর এর কোনো প্রভাব পড়বে না। সোমবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তারা এসব কথা বলেন। ইতিমধ্যে আমাদের ভ্যাকসিনকো যে কোম্পানি, যে এজেন্ট, তাদের সাথে আলোচনা হয়েছে, আমাদের ফরেন মিনিস্ট্রির সাথে আলোচনা হয়েছে, আমাদের ফরেন মিনিস্ট্রি আবার ভারতে যে আমাদের মিশন আছে তাদের সাথে আলোচনা হয়েছে এবং আমাদের মিশন তাদের ফরেন মিনিস্ট্রির সাথেও, ভারতের ফরেন মিনিস্ট্রির সাথেও আলোচনা করেছে। এই বিষয়ে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। পরবর্তী পদক্ষেপ যখন আমরা পাবো বা জানতে পারবো তখন আপনাদেরকে জানাবো। বাট এই মুহূর্তে এটুকুই বলছি যে আমরা নিরাশ হচ্ছি না এবং আমাদেরকে ওনারা আশ্বস্ত করেছেন যে আমাদের যে ইন্টারন্যাশনাল কন্ট্রাক্ট আছে সেটা তারা অনার করবেন। এতটুকু আমরা পেয়েছি আর কি। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সিরামের এই সিদ্ধান্তের ফলে সরকারি পর্যায়ে হওয়া চুক্তির ওপর এর কোনো প্রভাব পড়বে না। সোমবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া নিজের দেশের সরকারের কোনো অনুমোদন পায়নি, গতকালকে তারা পেয়েছে। এখন তারা আবেদন করবে, কার কাছে করবে? ডাব্লিউএইচওর কাছে। ডাব্লিউএইচওর কাছে আবেদন করলে 3 সপ্তাহের মধ্যে পাবে। যদি 3 সপ্তাহের মধ্যে ডাব্লিউএইচওর অনুমোদন তারা নিয়ে আসতে পারে, তাহলে আমাদের সময় বলা ছিল ফেব্রুয়ারিতে পাবো। তো 3 সপ্তাহ, এখন তো ফেব্রুয়ারি মাস আসতে আমাদের 3-4 সপ্তাহ আছেই বাকি, কাজে ডিলে হওয়ার কোনো অবকাশ নাই। জরুরি প্রয়োজনে অনুমোদন দেওয়ার দিনই অক্সফোর্ডের ভ্যাকসিন রপ্তানি নিষিদ্ধ করল ভারত। এক সাক্ষাৎকারে টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট প্রধান পুনাওয়ালা জানিয়েছেন, এখন তাদের উৎপাদিত টিকা কেবল ভারত সরকারের কাছেই হস্তান্তর করতে হবে। ফলে তাদের সাথে চুক্তি করা বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের টিকা পেতে অপেক্ষা করতে হবে আরও কয়েক মাস। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। চলতি বছরের প্রথম দিনেই অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন জরুরি প্রয়োগের অনুমোদন দিয়েছিল ভারত। পাশের দেশে ভ্যাকসিনের এই খবরে স্বস্তি ছড়িয়েছিল বাংলাদেশেও। কিন্তু তার রেশ কাটতে না কাটতেই এবার সিরামের তৈরি অক্সফোর্ডের টিকা কেবল ভারতীয়দের জন্য বরাদ্দ করল দেশটির সরকার। মার্কিন বার্তা সংস্থা এপিকে দেয়া এক সাক্ষাৎকারে সিরামের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা জানান, এই মুহূর্তে চুক্তি করা কোনো দেশ কিংবা বেসরকারি বাজারে ভ্যাকসিন বিক্রি করতে পারবেন না তারা। উৎপাদিত টিকা হস্তান্তর করতে হবে কেবল ভারতীয় সরকারের হাতেই। পুনাওয়ালা আরও বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই 20 কোটি থেকে 30 কোটি ডোজ টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচির কাছে হস্তান্তরের পরিকল্পনা ছিল তাদের। তবে তার আগে সকল ভারতীয় জনগণের জন্য ডোজ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে ভারত সরকার। এরই মধ্যে নিজ দেশে বিনামূল্যে করোনা ভ্যাকসিন বিতরণের আশ্বাস দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। তবে ভারত সরকারের নিষেধাজ্ঞার ফলে ঠিক কবে নাগাদ ভ্যাকসিন পাবে চুক্তি করা দেশগুলো, তা নিয়ে এখন দেখা যাচ্ছে অনিশ্চয়তা। লেগে যেতে পারে কয়েক মাস। গেল 5 নভেম্বর অক্সফোর্ডের ভ্যাকসিনের 3 কোটি ডোজ পেতে সিরামের সাথে চুক্তি করেছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। যে উদ্যোগের আওতায় প্রথম ধাপের 6 মাসের প্রতি মাসে সিরামের থেকে 50 লাখ ভ্যাকসিন পাওয়ার কথা ছিল বাংলাদেশের। নিবিড় আমিন, নিউজ 24। এদিকে ভারতের সিরাম ইনস্টিটিউটের সাথে চুক্তি করা বাংলাদেশি কোম্পানি বেক্সিমকো ফার্মার সিইও বলছেন, চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই টিকা পাবে বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তরও বলছে, টিকা পেতে কোনো বেগ পেতে হবে না বাংলাদেশকে। তবে ভারত টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা বাংলাদেশের সাথে বড় প্রতারণা বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। 3
জানুয়ারিতে বাংলাদেশের শীর্ষ জাতীয় দৈনিক পত্রিকাগুলোর বেশিরভাগই শিরোনাম করেছিল করোনার ভ্যাকসিন নিয়ে। বিশেষত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা ভারত অনুমোদন দেওয়ার পরই এমন শিরোনাম, কারণ এর সাথে জড়িয়ে আছে দেশের কোভিড-19 ভ্যাকসিন ভাগ্য। কিন্তু হাতের কাছে এসেও যেন থমকে গেল ভ্যাকসিন প্রাপ্তির সেই খবর। রবিবার রাতে বার্তা সংস্থা এএফপি-কে দেয়া এক সাক্ষাৎকারে সিরাম ইনস্টিটিউটের প্রধান জানান, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা রপ্তানিতে তাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ভারত সরকার। দেশটির সাধারণ মানুষের কাছে টিকা না পৌঁছানো পর্যন্ত তা মজুদ ও অভ্যন্তরীণ বাজারে বিক্রির প্রতিও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সিরাম ইনস্টিটিউটের সাথে টিকা আমদানির চুক্তিতে থাকা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের প্রধান নির্বাহী বলছেন, বাংলাদেশের টিকা পেতে কোনো অসুবিধা হবে কিনা তা জানতে সিরামের সাথে আলোচনা চলছে। এটা নিয়ে এখনো ওদের সাথে কথা হয় না, ইটস ভেরি আর্লি টু স্পিক। হ্যাঁ, এখনো তো ওদের অফিসে খুলে না, ওদের সাথে আমরা কথাবার্তা বলবো, ওদের কি কন্ডিশন, কতজনের কন্ডিশন ডিটেলস জানবো, তারপরে আমরা এটা বলতে পারবো আরো ডিটেলস। যদিও স্বাস্থ্য অধিদপ্তরের আশা, সিরামের সঙ্গে চুক্তি অনুযায়ী বাংলাদেশের টিকা পেতে কোনো বেগ পেতে হবে না। আমরা কথা বলেছি এর সাথে বেক্সিমকোর সাথে, বেক্সিমকো বলছে তাদের সাথে চুক্তি আছে, কাজে সেটা এটার মধ্যে পড়বে না। এটাই বেক্সিমকো আমাকে জানিয়েছে, একটু আগে বেক্সিমকোর সাথে কথা বলেছি। আর স্বাস্থ্য অধিদপ্তর চাইলে টিকার বিষয়ে দিল্লির সাথে আলোচনা করা হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। আমি আসলে জানি না এখনো, আমি খোঁজ নেই। আই হোপ আই উইল গেট সাম সেটার নাম খবর। আমি দেখি, আমরা দিল্লি বেচারারা এখন তো এটা দেখি। তবে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলছেন, ভ্যাকসিন নিয়ে এক বড় প্রতারণার শিকার হয়েছে বাংলাদেশ। সবচেয়ে সেরা 10 জন বিজ্ঞানীকে নিয়ে আসতে হবে 1 বছরের চুক্তিতে, সেখানে 5 লাখ টাকা বেতন দিতে, আমি 1 কোটি করে বেতন দিতে চাই। তা তো আমাদের খরচ হবে বছরে 120 কোটি টাকা। আমরা আমাদের এখানে বিজ্ঞানের প্রসার হবে, আমরা নিজেরাই তৈরি করতে পারবো, কিন্তু তা না করে এই জাতীয় প্রতারণা। নভেম্বরে সিরাম ইনস্টিটিউটের সাথে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও স্বাস্থ্য অধিদপ্তরের ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী 6 মাসে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 3 কোটি ডোজ টিকা পাবে বাংলাদেশ। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। পিকে হালদারের ঘনিষ্ঠজন শঙ্খ ব্যাপারীর নামে সম্পদ করার খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। সকালে জিজ্ঞাসাবাদ শেষে তাকে আটক করে দুদক। এ বিষয়ে দুদক কার্যালয়ে কথা বলছেন দুদক সচিব আনোয়ার হোসেন হাওলাদার। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সোমা ওরফে সোমা এবং তার স্বামী আসামি মোহাম্মদ জাকির হোসেনের বিরুদ্ধে 5,01,15,164 টাকা অবৈধ সম্পদ অর্জন ও তা হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে অবস্থান গোপন করায় কমিশন কর্তৃক চার্জশিট দাখিলের অনুমোদন প্রদান করা হয়েছে। জাকির হোসেনের পরিচয়, জাকির হোসেন একজন ক্যাসিনো ব্যবসায়ী হিসেবে পাওয়া গেছে আমাদের কাছে। এটা আমি তদন্তকারী অফিসার জানতে পারেন কিনা জানি না, পলিটিক্যাল পরিচয় থাকতেও পারে না। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা একজনকে আজকে জিজ্ঞাসাবাদ করেছিলেন পিকে হালদার সংশ্লিষ্টতার অভিযোগে আর কি, তার নাম আমরা জানতে পেরেছি যে শঙ্খ ব্যাপারী। তো তাকে কেন আসলে অ্যারেস্ট করার প্রয়োজন হলো, একটু কি বিস্তারিত বলবেন নাকি, সে আসলে কে? শঙ্খ ব্যাপারী মনে করা হচ্ছে তদন্তকারীর তদন্তে অনুসন্ধানে বের হয়ে আসছে যে সে পিকে হালদারের একজন সহযোগী। তার মাধ্যমে তার উপার্জিত অর্থ বা অবৈধ উপার্জিত অর্থ সেটা তার মাধ্যমে বিভিন্ন জায়গায় গিয়েছে, এরকম প্রমাণ পাওয়া যাচ্ছে, যার কারণে তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কত টাকা ওটা এখন পর্যন্ত তো আসলে বলা যাচ্ছে না, তার বিরুদ্ধে তো কত টাকার অভিযোগ। এই পিকে হালদারের সম্পদ বিভিন্নভাবে যে বিভিন্ন দিকে গেছে বলে মনে করা হচ্ছে, সেখানে তিনি সহায়তা করেছেন এবং তার দখলে ফ্ল্যাট পাওয়া গেছে একটা, যেটা পিকে হালদারের অর্থে ক্রয় করা হয়েছে বলে এখনো পর্যন্ত প্রমাণ পাওয়া যাচ্ছে। এবং তার অর্জিত অর্থ, অন্যায়ভাবে অর্জিত অর্থ তার কাছে আছে বলে জানা গেছে বা পাওয়া যাচ্ছে। সে সহযোগিতা করেছে তাকে। সে কোনো প্রতিষ্ঠানে চাকরি করতো, যেমন পিপলস লিজিং বা ইন্টারন্যাশনাল লিজিং এরকম কোনো? ওটা বিস্তারিতভাবে তদন্তকারী কর্মকর্তা জানবেন যখন এটার। দুদক কার্যালয়ে কথা বলছিলেন দুদক সচিব আনোয়ার হোসেন হাওলাদার। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। অন্য প্রসঙ্গ,
আন্দোলন ডেকে সেনাবাহিনী বা বর্তমান বিএনপিকে ক্ষমতায় আনার চেয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার হাতে দেশের শাসন থাকা মঙ্গলময়, এই মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান। নিজের দল বিএনপির মূল্যায়নে বলছেন, দুইবার ক্ষমতায় গিয়ে তাদের নেতারাও দুর্নীতিগ্রস্ত, যে কারণে সরকারের দুর্নীতির প্রতিবাদে মাঠে নামার নৈতিক শক্তি নেই। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত। বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে পঞ্চম এবং সপ্তম দুই মেয়াদে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। শীর্ষ নেতাদের বিভিন্ন সিদ্ধান্তর প্রকাশ্য মতপার্থক্য তুলে ধরে দলের ভেতরেই বিভিন্ন সময় আলোচনার সৃষ্টিও করেছেন অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান। আমি জনগণকে নতুন কি প্রত্যাশা দেখাবো, আমাকে তো দুইবার দেখছি। এই মুহূর্তে দেশের সংকট সমাধানে শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্ব সঠিক বলে মনে করেন বিএনপির এই নেতা। এখন আন্দোলন করলে সেনাবাহিনী আসবে, সেনাবাহিনী টোটালি করাপ্ট হয়ে গেছে, কাজে সেনাবাহিনীর প্রতি মানুষের ভরসা নাই। তাহলে কে আসবে? বিএনপি আসবে। তো এই দুইটার চেয়ে তো শেখ হাসিনা অনেক ভালো, আমি সার্টিফাই করব। আপনি নির্বাচন দিয়েন না, ক্ষমতায় গেছেন, কিন্তু আপনি কেন সর্বদলীয় কমিটি করতে পারতেন না? আপনি বিভিন্ন ইস্যুতে কি বিভিন্ন রাজনৈতিক দলদেরকে সম্পৃক্ত করতে পারতেন না? এই যে কোভিডের টিকাগুলো সংগ্রহ করা হচ্ছে, কোত্থেকে ভালো টিকা নেওয়া হবে, কীভাবে দেওয়া হবে, সেটা দেখভাল করার জন্য, এবং যে প্রণোদনাগুলো দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর তরফ থেকে, সবগুলো দেখার জন্য একটি সর্বদলীয় রাজনৈতিক কমিটি করে দেন। ক্ষমতায় থেকে বিএনপি নেতারা নিজেরাই দুর্নীতি করায় ক্ষমতাসীন আওয়ামী লীগের দুর্নীতির প্রতিবাদেও সাহস হারিয়েছেন তারা। এখনকার যে বিরোধী লোকদের নেতা বলেন, সব বলেন, বা বিএনপি বলেন, আমরা তো করাপ্ট প্রসেস দেওয়া হয়ে আসছি, ফলে আমরা সবাই কম বেশি করাপ্টেড, আমরা সব বেশি দুর্নীতিগ্রস্ত। কিন্তু বিএনপির বা রাজনৈতিক দল নেতারা বুঝে না, অন্তত যাদের বয়স 60-এর ঊর্ধ্বে হয়েছে তাদের ভয় পাওয়ার কি আছে? রাজনৈতিক দল করলে সাহস করে কথা বল, আর যদি কথা বলতে না পারো, লিভ পলিটিক্স, রাজনীতি ছেড়ে চলে যাও বাড়িতে। এমনকি বিএনপির নীতি নির্ধারকদের দল পরিচালনা পদ্ধতি নিয়েও প্রশ্ন রয়েছে বিএনপি দলীয় সাবেক এই সংসদ সদস্য। আমার মহাসচিবরা তো শক্তিশালী হচ্ছে না, আমার স্থায়ী কমিটি তো দলের চেয়ারপারসনের সঙ্গে তর্ক করার মতো সাহস রাখতেছে না, নির্দেশনা শুনে এটাকে ব্রেটিং করে দিচ্ছে, হ্যাঁ এইটাই ঠিক। এখানে তো আলোচনা হচ্ছে না, মানে এই কথাগুলো তো আমরা বলতে পারবো না, বলতে গেলে তো আমাদের উপর বিপদ চলে আসবে। তবে দেশের দিন পরিবর্তনের জন্য নতুন প্রজন্মের প্রতি ভরসা রেখেই তাদেরকে এগিয়ে আসার আহ্বান জানান মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান। বাদিষ্টার নতুন প্রজন্ম তৈরি হোক, জনগণ সেটা অপেক্ষা করছে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার এখন গণদুশমনে পরিণত হয়েছে, ফলে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের সাংসদরা পালানোর দরজা পাবে না। সেতুমন্ত্রীর ছোট ভাইয়ের বক্তব্যে দেশের আসল চিত্র ফুটে উঠেছে। তার বক্তব্যে প্রমাণ হয়েছে ইসিকে কোলে বসিয়ে কিভাবে সরকার ক্ষমতায় আছে। নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, বিএনপির বিরুদ্ধে মন গড়া বক্তব্য দেয়াই হলো আওয়ামী লীগ নেতাদের একমাত্র কর্মসূচি। পুলিশ আমলাদের বক্তব্য শুনলে মনে হয় দেশে নিরপেক্ষতার বালাই নেই, আছে বাকশাল। এ সময় জানানো হয় 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে আগামীকাল সারা দেশে কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলন করবে বিএনপি। সুষ্ঠু ভোট হলে পরিস্থিতি কি হবে সেটা আওয়ামী লীগও কিন্তু জানে, এবং জানে বলেই তারা আইন শৃঙ্খলা বাহিনীকে সাজিয়ে নিজেদের মতো করে জোর করে জনগণকে বন্দী রেখে তারা ক্ষমতা দখল করে নেবে। কথা সাহিত্যিক রাবেয়া খাতুনকে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য নেওয়া হয় বাংলা একাডেমিতে। শ্রদ্ধা নিবেদন করেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি, চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক মুকিম বাবু সহ আরও অনেকে। এরপর রাবেয়া খাতুনের মরদেহ নেওয়া হবে চ্যানেল আই প্রাঙ্গণে। সেখানে জানাজা শেষে দাফন করা হবে বনানী কবরস্থানে। সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার, 21 পদক ও বাংলা একাডেমি সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন রাবেয়া খাতুন। 1935 সালে বিক্রমপুরে জন্মগ্রহণ করেন রাবেয়া খাতুন। তার মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস মেঘের পরে মেঘ জনপ্রিয় একটি চলচ্চিত্র। রোববার বিকেলে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। এই বাধ্যবাধকতার ভেতরেও আপনাকে যেভাবে সীমিত পরিসরে আমরা শ্রদ্ধা জানাচ্ছি,
এমন তো হওয়ার কথা ছিল না। তবুও আপনি আমাদের ক্ষমা করে দেবেন আমাদের এই সীমাবদ্ধতার জন্য। আর আপনার মাধ্যমে আমরা মঙ্গলময়ের কাছে এটুকুই চাইব যে আপনি যেন আপনার জীবনের যে কর্মযোগ ছিল তার সঙ্গে আমাদের যুক্ত করতে পারেন। ওনার লেখার মাধ্যমে এই যে নানা ধরনের জিনিস তুলে ধরেছেন সেটা কিন্তু সত্যি অভাবনীয়। যে মহিলা এত সংগ্রাম করে জীবনকে প্রস্তুত করেছেন, সন্তানদের মানুষ করেছেন এবং একটি প্রতিষ্ঠান প্রতিম সংস্থা গঠন করেছেন। সংবাদের সময় হলো একটি বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পরে আবার স্বাগত, দেখছেন দিনের সংবাদ। যুক্তরাজ্য থেকে সিলেটে আসাদের বাধ্যতামূলক নিজ খরচে 14 দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন নিশ্চিত করতে ইতিমধ্যে সিলেট নগরীতে 2টি হোটেল প্রস্তুত করেছে সিলেট জেলা প্রশাসন। যুক্তরাজ্যে করোনার নতুন স্ট্রেন শুরুর পর আজ দুপুরে সিলেট ওসমানী বিমানবন্দরে আসা প্রায় অর্ধশত যাত্রীকে কোয়ারেন্টিনে রাখার জন্য প্রথমবারের মতো সরাসরি হোটেলে নিয়ে যাওয়া হবে। এদিকে বাংলাদেশ সরকার থেকে নির্দেশনা জারির পর সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে হোটেল চূড়ান্তের খবর প্রকাশ হতে না হতেই বিমান এয়ারলাইন্সে টিকিট কাটা 152 জন যাত্রী তাদের ফ্লাইট বাতিল করেছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট ওসমানী বিমানবন্দরে আছেন সহকর্মী সৈয়দ রাসেল, তিনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। আর রাসেল, সরকারের নতুন নির্দেশনার পর কিন্তু এই অর্ধশত যাত্রীকে সরাসরি হোটেলে নিয়ে যাওয়া হবে, তো ফ্লাইটটি কখন পৌঁছবে, আপনার কাছে কি খবর রয়েছে? ধন্যবাদ ভর্তি। ফ্লাইটটি আসলে ইতিমধ্যে পৌঁছে গেছে, প্রায় 12:30টার দিকে ফ্লাইটটি বিমানবন্দরে পৌঁছেছে। তো দীর্ঘ প্রক্রিয়া শেষে এখন এই ফ্লাইটে যে 42 জন যাত্রী সবাইকে হোটেলে নিয়ে আসা হয়েছে। যে 2টি হোটেল চূড়ান্ত করা হয়েছিল, হোটেল হলিগেট, আবার দেখতে পাচ্ছেন আমরা ক্যামেরার সামনে, হোটেল হলিগেটের সামনে নিয়ে আসা হয়েছে এবং এই পাশেই আরেকটি হোটেল, সেটা হচ্ছে স্টার প্যাসিফিক। এই 2টি হোটেল এই পর্যন্ত চূড়ান্ত করা হয়েছে। আর আপনাকে আগেই জানিয়ে রেখেছিলাম যে বাংলাদেশ সরকার যখন এই কঠোর নির্দেশনা দেয় যে এই যারা বিদেশ থেকে আসবে তাদেরকে সরাসরি কোয়ারেন্টাইনে নেওয়া হবে এবং বাধ্যতামূলক, তো এই খবরটি জানার পর প্রায় 152 জন যাত্রী তাদের ফ্লাইট ক্যান্সেল করে এবং সর্বশেষ মাত্র 48 জন যাত্রী নিয়ে সিলেটে আসে। সিলেট অর্থাৎ বাংলাদেশে আসে বিমানের এই BGB-2 নামে একটি বিমান। তো এর মধ্যে থেকে মাত্র 42 জন যাত্রী সিলেটে ওসমানী বিমানবন্দরে তারা অবতরণ করেন এবং ওসমানীতে নামেন, ওরা সিলেটে নামেন। আর বাকি 6 জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই এয়ারলাইন্সটি আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়, মাত্র 6 জন যাত্রী নিয়ে, যেখান থেকে সিলেট থেকে আর সাধারণ কোনো যাত্রী তোলা হয়নি এখান থেকে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যেই হোটেল হলিগেটে চলে এসেছে এই আমাদের এই 42 জন যাত্রী বাহী যে 2টি বাস, BRTC 2টি বাস, সেই 2টি বাস এখানে নিয়ে আসা হয়েছে। হয়তো ইতিমধ্যে একটু পরই হয়তো যাত্রীরা বাস থেকে নেমে ধীরে ধীরে তারা এই হোটেলের উদ্দেশ্যে রওনা, এই হোটেলে গিয়ে এই হোটেলের ভেতরে ঢুকবেন। এই হচ্ছে আসলে অবস্থা। আর আমাদেরকে যারা বিদেশ থেকে আসছেন তারা একটু অনুরোধ জানিয়েছেন এবং একটু প্রতিবাদ জানিয়েছেন। তারা আসলে দীর্ঘ সময় বিমানবন্দরে নামার বিমান জার্নি করার পর আসলে বিমানবন্দরের থেকে প্রায় 1.5 ঘন্টা তাদেরকে কিছুটা হয়রানির শিকার হয়েছে তারা। কারণ তাদের অভিযোগ হচ্ছে তারা আসলে এই যে লাগেজ দিয়ে যারা এই যে বাস 2টি নির্ধারণ করা হয়েছিল সেই বাস 2টিতে আসলে লাগেজ 2টি তুলতে গিয়ে বড় ধরনের সমস্যা পোহাতে হয় তাদেরকে। কারণ হচ্ছে তাদের অভিযোগ হচ্ছে তারা এই লাগেজের কারণে তারা এই সিট পাচ্ছে না বা বসতে পারছে না, এই ধরনের অভিযোগ। আর এই হচ্ছে সর্বশেষ আপডেট। ফিরে যাচ্ছে স্টুডিওতে আপনার কাছে। অর্থী রাসেল, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে সহকর্মী সৈয়দ রাসেল যুক্ত হয়েছিলেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। পানিয়ার মাঝ ভর্তি তিস্তার বুকে জেগে উঠেছে ধুধু বালুচর। জমি জেগে উঠলেও সেচের অভাবে ব্যাহত হচ্ছে চাষাবাদ। কেউ দূর থেকে, আবার কেউ ডিজেল চালিত শ্যালো মেশিনের পানি দিয়ে বাঁচিয়ে রেখেছেন ফসল। পানির অভাবে তিস্তা পাড়ে দেখা দিয়েছে কৃষকের মাঝে হাহাকার। আন্তর্জাতিক প্রসঙ্গ, বিশ্বের বিভিন্ন দেশে একযোগে চলছে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি। রোববার থেকে দেশটির 34টি প্রদেশে চীনের সিনোভ্যাক টিকার সরবরাহ শুরু করেছে ইন্দোনেশিয়া। আর এই কাজে অগ্রণী ভূমিকা রাখছে তাদের রাষ্ট্রীয় টিকা প্রস্তুতকারক বায়োফার্মা। এদিকে ক্লিনিক্যাল ট্রায়ালে দেওয়া নির্দেশনা অনুযায়ী যুক্তরাষ্ট্রে টিকাদান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। সোমবারের মধ্যে ব্রিটেন টিকাদানের জন্য
অক্সফোর্ডের ভ্যাকসিনের 5,30,000 ডোজ নিয়ে প্রস্তুত থাকবে। আগামী 3 মাসের মধ্যেই 1 কোটি ব্রিটিশ নাগরিকের কাছে ভ্যাকসিন পৌঁছে যাবে বলে প্রত্যাশা করছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। আর নিজেদের টিকার কার্যকারিতায় নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাসও কোনো নেতিবাচক প্রভাব ফেলতে দেখা যায়নি বলে রোববার জানিয়েছে চীন। শুক্র থেকে শনিবার পর্যন্ত বেইজিংয়ে প্রদান করা হয়েছে 73,537টি ডোজ। তবে কোনো বিরূপ প্রতিক্রিয়ার ঘটনা ঘটেনি। সময় হলো আরো একটি বিরতির সঙ্গেই থাকুন। আবার স্বাগত, দেখছেন দিনের সংবাদ। জানাবো খেলার খবর। ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে আজ উত্তর বারিধারার বিপক্ষে লড়বে আবাহনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 4টায়। কাগজে কলমে শক্তির বিচারে উত্তর বারিধারার চেয়ে এগিয়ে আবাহনী, তবে টুর্নামেন্টের গেল আসরে রহমতগঞ্জের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল আকাশী হলুদ জার্সিধারীদের। তাই এবার বেশ সতর্ক পর্তুগিজ কোচ মারিও লামোসের দল। আবাহনীর শক্তি ভালোই জানা উত্তর বারিধারার, তাই মাঠে নিজেদের সেরাটা দিয়ে প্রতিপক্ষকে রুখে দিতে চায় কোচ শেখ জাহিদুর রহমান মিলনের দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজকে সামনে রেখে ওয়ানডে ও টেস্টের জন্য 24 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। প্রাথমিক দলে জায়গা পাননি মাশরাফি বিন মুর্তজা। আসন্ন বিশ্বকাপকে মাথায় রেখে মাশরাফিকে দলে রাখা হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। ঘরোয়া টুর্নামেন্টে ভালো করায় দলে জায়গা পেয়েছেন পেসার শরীফুল। ওয়ানডের জন্য প্রাথমিক দলের বাকি সদস্যরা হলেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদুল্লাহ, আফিফ হোসাইন, মোসাদ্দেক হোসেন, সৌম্য সরকার, ইয়াসির আলী, নাইম শেখ, তাসকিন আহমেদ, আলী আমিন, হাসান মাহমুদ, সাইফুদ্দিন, মুস্তাফিজ, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, নাসিম আহমেদ, ইমন, মাহাদি হাসান এবং রুবেল হোসেন। এছাড়াও টেস্ট দলে রয়েছেন মমিনুল হক, সাদমান ইসলাম, সোহান, আবু জায়েদ রাহি, খালিদ আহমেদ এবং ইবাদত। তবে টেস্ট দলে জায়গা হননি মাহমুদুল্লাহর। এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।